প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ ৯ অক্টোবর, বৃহস্পতিবার। প্রথম আলো উত্তর আমেরিকা আয়োজিত জনপ্রিয় সাপ্তাহিক সম্প্রচার টক অব দ্য উইক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ফরিদা ইয়াসমিন। কারিগরি সহযোগিতায় আছেন বরাবরের মতোই আমাদের অতি প্রিয় মুখ এইচপি রিতা। আজ আমাদের সাথে আছেন সাংবাদিক, কলামিস্ট, লেখক, কবি কাকন রেজা। কাকন রেজা, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? জি, ধন্যবাদ ফরিদা আপা। ভালো আছি, চলছে আর কি। ভালো আছেন জেনে আমাদের খুব ভালো লাগলো। আপনাকে আমরা আবার পেলাম, আমি পেলাম। আবার আমি আজকে উপস্থাপনা করছি, এই জন্য আমি খুবই হ্যাপি। আমি আশা করছি আমাদের দর্শকরা আপনাকে খুব পছন্দ করেন এবং তারাও অধিক আগ্রহে অপেক্ষা করছেন আপনার সাথে আমরা কি নিয়ে কথা বলবো। তো প্রিয় দর্শক, প্রথম আলো ইউএসএ ফেসবুক পেজে লাইভ দেখা যাচ্ছে আজকের অনুষ্ঠানটি। আমাদের ওয়েবসাইট প্রথম আলো NY.com, আমাদের ইউটিউব চ্যানেল প্রথম আলো ইউএসএ শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে রাখুন। আপনিও সঙ্গে থাকুন। ফিরে যাচ্ছি কাকন রেজার কাছে। কাকন ভাই, শুরুতেই শুরু করছি নির্বাচন নিয়ে, কারণ নির্বাচন নিয়ে তো সবাই জানতে চায়। আমাদের দেশেও যেমন আমরা খুব উৎসাহী উৎসাহিত হয়ে আছি, উৎসাহ, উদ্দীপনা, অনেক টেনশন নিয়ে আছি। তো সেই জন্য আমি প্রথমেই, এবং এই যে টেনশন, উত্তেজনা, এইটার বাতাস তো প্রবাসের কম আসেনি, অনেক ক্ষেত্রে একটু বেশিও এসে যায়। সেই জন্য প্রথমে নির্বাচন নিয়ে কথা বলতে চাই। কালের কণ্ঠে প্রকাশিত তথ্য অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে 22টি রাজনৈতিক দলের ইসির কাছে প্রাথমিক নিবন্ধন চাওয়ার অর্থ কি? একটু যদি আমাদেরকে বুঝিয়ে বলতেন। নির্বাচনের প্রশ্ন আসলে দলের নিবন্ধন, এটা আসলে বলতে গেলে আপনার একটা কথা বলতে হয় যে আমাদের দেশে আছেন। আচ্ছা, আমাদের দেশে আপনি খেয়াল করে দেখবেন আমাদের বামপন্থী দলগুলো ছোট ছোট দল, কিন্তু অনেক ভাগে বিভক্ত। একটা দল দেখা গেল যে একই গঠন হওয়ার পর কিছুদিন চলার পর আবার বিভক্ত হয়ে যাচ্ছে, ব্রেকেট বন্দি হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি একটা কথা বলি সব সময় যে সিংহের লেজ হওয়া ভালো, শেয়ালের মাথা হওয়া ভালো না। কিন্তু আমাদের জন্য, দেশের জন্য সবাই শেয়ালের মাথা হতে চায়। সিংহের লেজ দেখলেও মানুষ ভয় পায়, কিন্তু আচ্ছা। শেয়ালের মাথা দেখলে মানুষ মারতে আসে। তো আমাদের দেশে সেই ধারণা চিন্তাটা নেই, ওই সবাই শেয়ালের মাথা হতে চায়, মাথাটা হতে চায় আর কি। এই ধারণা তো অনেক দল হয়ে যায়। আর এখন যেহেতু একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে, একটা সামনে নির্বাচন হতে যাচ্ছে, যেটা আমি এখনো মানে এতটুক জোর দিচ্ছি না যে নির্বাচন হতে যাচ্ছে। একটার পর একটা ঘটনা ঘটছে। সামনে নভেম্বর, একটা ক্রুশাল সময় আছে। আসলে নির্বাচনের নিয়ে আমাদের এখানে যে খুব বেশি মানে একেবারে নেমে পড়া যাকে বলে, ফেব্রুয়ারিতে যদি ঘোষিত তারিখ অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনটা হয়, তাহলে যে আবহটা থাকার কথা সেটা আসলে ওইভাবে আমাদের দেশে এখনো নাই। আমরা যে আর বিগত নির্বাচন, গণতান্ত্রিক 91 নির্বাচন যেভাবে দেখেছি, বা এর পরের নির্বাচন, এই গত দেড় দশক বাদে তার আগের নির্বাচনের ধারণা থেকে যদি বলি, তাহলে দেখা গেছে যে নির্বাচনের 6 মাস আগেই রীতিমতো শুরু হয়ে যায়। কিন্তু এইবার কেন যেন ওইভাবে আসলে মানে খুব বেশি নেমে পড়াটা দেখা যাচ্ছে না। আর আপনি 22টা দলের নিবন্ধনের কথা বলেছেন, আমি হুম সে হুম। থেকেই বলছি যে আসলে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের আশা আছে, গণতান্ত্রিক নির্বাচনের আশা আছে। এখন এই সময় অনেকের ধারণা যে সেই 5ই আগস্টের পরে মানুষের মন ও মননের অনেকটাই পরিবর্তন ঘটেছে, যার ফলে সবারই ধারণা যে মানুষ আসলে এখন এবার মার্কাকে ভোট দেবে না, ব্যক্তিও দেখবে। একেবারে ইমোশনের বশে যে এবার ভোট হবে, যে আমি মার্কা দেখে ভোট দেবো, এরকম বোধহয় খুব বেশি হবে না। কারণ 5ই আগস্ট আমাদের চিন্তার অনেক পরিবর্তন ঘটিয়েছে। এখন আমরা চিন্তা করতে শিখেছি, মানুষ দেখে ভোট দেওয়ার চিন্তা করি। সেই আশাতেই হয়তো অনেকেই মনে করেছেন যে একটা দল গড়ি যদি আমার দুইটা একটা সিট পেয়ে যাই, আমাদের তো ভালো লোক কিছু আছে, এরকম আশায় অনেকে দল করেছেন, এসির কাছে গিয়েছেন নিবন্ধনের জন্য। যাওয়ার নামতে দুটো দল, এনসিপি এবং বাংলাদেশ জাতীয় লোক, দুটি নিবন্ধন পেয়েছে, আরেকটা বোধহয় নিবন্ধন পাওয়ার
রাস্তায় আছে, এরকমই হয়তো জানি। তো এই এই কারণেই হয়তো এই দলের নিবন্ধনের আশা আর কি দলগুলোর। তার মানে বলতে চাচ্ছেন যে মানুষ এখন দলের উপর না, কিছুটা ব্যক্তির উপরেও নজর রাখছে, ভালো মানুষ, ভালো কাজ, এসবের উপর নজর রাখছে। এটাই এটাই। এবার তো যদি কেউ মনে করে যে আমি দলের উপর একেবারে দলের মার্কার উপর পার পেয়ে যাব, এটাই ধারণাটা বোধহয় ভুল। নির্বাচনের পরে বোঝা যাবে যে আসলে এই হুম, ধারণাটা সত্যিকার অর্থেই ভুল প্রমাণিত হতে যাচ্ছে, আমার ধারণা আর কি, আগামী নির্বাচনে। তো 24-এর আন্দোলন পরবর্তী মানুষের মানসিকতা, 15 বছর পরে যে গণতান্ত্রিক রূপরেখা ফিরে আসছে, সেটার একটা নতুন আবহাওয়া, নতুন বাতাস, নতুন দিক নির্দেশনা বলা যায় যে মানুষ খুঁজছে যে শুধু দল নয়, আমি একটা ব্যক্তিকে দেখি যে ব্যক্তিটা আমাদেরকে ভালো কিছু দিতে পারবে। অনেক ধন্যবাদ। এরপরে আসছে আরেকটা বিষয়, যে প্রথম আলোর শিরোনাম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোটারদের নিয়ে কি ভাবছে ইসি। দলীয় কার্যক্রম নিষিদ্ধ মানে কি ভোট দেওয়া নিষিদ্ধ? এমন শিরোনামের মানেটা কি? এটা হলো আমাদের দেশে থেকে প্রথম আলো নিউ ইয়র্কের সাথে আমি কথা বলছি, যুক্তরাষ্ট্রের সাথে কথা বলছি আমি, কিন্তু এটা আমাদের দেশের প্রথম আলোর একটা সংবাদ শিরোনাম। এটা নিয়ে আমার একটা লেখাও আছে, ছোট আমার একটু মতামত ছিল এই ব্যাপারে। যে আসলে নিষিদ্ধ হওয়া মানে কার্যক্রম নিষিদ্ধ একটা দল, ভোটার কি দলেরই শুধু? দল নিষিদ্ধ হলে কি ভোট দেওয়া নিষিদ্ধ হয়ে যায়? সেটা যদি আমরা দেখি, আমরা ফিরি ধরেন ফ্রিডম পার্টির সময়, যেটা আওয়ামী লীগ আসার পর যে ফ্রিডম পার্টি নিষিদ্ধ বলা চলে, তো ফ্রিডম পার্টিরও তো কিছু ভোট ছিল। ভোট সেই ছিল, ভোটার ভোটার ছিল। সেই ভোটারগুলি গেল কই? জামায়াতে ইসলামী দেওয়া তো একবার নিষিদ্ধ করা হয়েছিল, বা এই জুলাই বিপ্লবের আগে 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 ভাগেই। হুম, হুম। কিন্তু তখন তো প্রশ্ন ওঠে নাই যে এই ভোটারগুলি কোথায় যাবে। আপনি মুসলিম লীগের কথা বলেন, স্বাধীনতা পূর্ববর্তী সময়ে এদেশের প্রধান দুটি দল মুসলিম লীগ এবং আওয়ামী লীগ, যেটা সেই মুসলিম লীগ তো একটা বিশাল দল ছিল, আজকে তো প্রায় বিলুপ্ত, আজকে প্রায় বিলুপ্ত দলটি। তো তাদের ভোটার গেল কই? তো এই যে এইসব সমীকরণ মিলে যারা প্রশ্ন তুলেন যে আসলে আওয়ামী লীগের ভোটাররা কই যাবে, তারা যদি আগের ট্রেন্ডটা অনুসরণ করেন, একটা দল আজকে ধরেন বিএনপি প্রধানতম দল, দ্বিতীয় আমরা জামাত হিসাবে চিন্তা করছি, আওয়ামী লীগের যেহেতু নাই, জামাত হিসেবে এই দলগুলি কি ভবিষ্যতে থাকবে? চিন্তার পরিবর্তন ঘটতে পারে, মানুষের দর্শনের পরিবর্তন ঘটতে পারে, চিন্তাধারা। আরেকটা দল হতে পারে, যেমন মুসলিম লীগ বিলুপ্ত হয়ে আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগও ধীরে ধীরে বিলুপ্ত প্রায়, বিএনপি আছে, বিএনপি যে কালকে থাকবে বা জামায়াতি কালকে থাকবে, এটা তো কোনো আপনি কনফার্ম করতে পারেন না। তার অর্থ এই না যে এই ভোটারগুলো, এই চিন্তার ভোটারগুলো শুধু বিএনপির সাথে বিএনপি বিলুপ্ত হয়ে যাবে, আওয়ামী লীগের সাথে বিলুপ্ত হয়ে যাবে, এমন তো কথা না। বিলুপ্ত যদি হতো তাহলে মুসলিম লীগের সাথে বাংলাদেশের অনেক ভোটারই বিলুপ্ত, মানে ভোটাররাই ভোট দেওয়ার চিন্তা থেকে সরে আসতো, কিন্তু ভোট দিচ্ছে তো মানুষ, ভোট দিয়েছে তো মানুষ। হ্যাঁ, হ্যাঁ। তার মানে 91 দেখেছি, 96 দেখেছি, 2001 দেখেছি, ভোট দিচ্ছে তো মানুষ। ভোট তো দিচ্ছে। এই চিন্তাটা যারা করেন আসলে এটা এক ধরনের মানে কি বলবো, এটা এক ধরনের স্ববিরোধিতা। এটার অর্থ একটা হতে পারে যে সেই ফ্যাসিজমকে, কারো মনে সেই ফ্যাসিজম যে আবার ফিরে আসবে, এই সুপ্ত চিন্তাটা, আমরা যে গুপ্ত শব্দটা বলি, তাদের মধ্যে মধ্যে এক ধরনের গুপ্ত আশা আছে যে এইভাবে যদি তাদের ফিরিয়ে আনা যায়, যে ভোটারদের উপরে ভর করে তাদের ভোটাররা কি হবে, তাহলে ভোটারদের ভোট দিতে হলে ওই দলটাকে ফিরিয়ে আনতে হবে। এটা একটা অদ্ভুত চিন্তা। এই চিন্তা যারা করে আসলে তাদের মানে কি থেকে কি বা মানে তারা কোন ধারণাটা থেকে এই চিন্তাটা আসে। একটা তো ধরন থাকতে হবে, ধরন থেকে ধারণা, এই চিন্তাটা কিভাবে আসে আমি বুঝি না ঠিক করে দেওয়া। এখন যে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। আমাদের যে আওয়ামী লীগের যে ভোটাররা বেশ বড় একটা সংখ্যা আওয়ামী লীগের ভোটারদের, এখন এই দলটা নিষিদ্ধ ডেফিনেটলি। ভোটাররা তো দল আর নিষিদ্ধ নিষিদ্ধ না, হননি, কার্যক্রম নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধ। আর কার্যক্রম। তো ভোটাররা তো নিষিদ্ধ হননি, তো আপনার কি মনে হয় যে এই ভোটগুলা কোন পক্ষে যেতে পারে? মানে তারা আসলে পলিটিক্যালি তাদের চিন্তা ভাবনাটা কি, তারা কাকে সাপোর্ট করে কাকে আম, তোলার কিংবা নামানোর চিন্তা করছে বলে আপনি মনে করেন?
দেখেন, আপনি যদি আগের নির্বাচন যেগুলি মোটামুটি আমরা ফেয়ার নির্বাচন বলি, 91 বলেন, 96 বলেন, 2001 বলেন, এই নির্বাচনগুলোর যদি আমরা ট্রেন্ড গুলো দেখি, তাহলে কিন্তু ভোট আওয়ামী লীগের যে খুব বেশি ভোট ছিল, যে না 50% ভোট আওয়ামী লীগের, অর্ধেক ভোটার কোথায় যাবে? আপনার আওয়ামী লীগের ভোট আসলে 15 থেকে 25-এর মধ্যে ওঠানামা করেছে বেশিরভাগ সময়, যদি আপনি খেয়াল করেন। তো এই ভোটার গুলো আপনি যদি গণতান্ত্রিক চিন্তাধারায় বিশ্বাস করেন, তাহলে ধরেন 25% ভোট অফ হলো, তাহলে 75% মানুষ ভোট দিচ্ছে। তাহলে সেই ভোটারদের অফ রেখেও তো আপনার নির্বাচনটা ভ্যালিড হয়। রাইট। হ্যাঁ, তো এই ক্ষেত্রে যদি আপনি এইভাবে চিন্তা করেন আপনি, তাহলে দেখবেন নির্বাচনের ক্ষেত্রে এটা কোনো বাধা না। কিন্তু এই যে যে ভোটাররা, এই ভোটাররা আসলে এখন ভাগ হবে ব্যক্তি, দল আসলে ভাগ রাইট। হবে না। তারা এখন চিন্তা করবে যে ব্যক্তি, আমি আমি সেফ থাকবো। তাদের চিন্তা এখন থাকবে যে, বিশেষ করে সাধারণ ভোটাররা তো আওয়ামী লীগের সমর্থক যারা আছে, সব সমর্থকই তো আর কোনো অন্যায় বা নির্যাতন যেটা করেছে আওয়ামী লীগের দল হিসাবে, সাধারণ সমর্থকরা তো সেই দলের কার্যক্রমের সাথে এইভাবে ওতপ্রোতভাবে জড়িত ছিল না। তারা হয়তো ভোটের সময় ভোট দিয়েছে। তারা যখন দেখবে, তাদের চিন্তাতেও হয়তো পরিবর্তন এসেছে। যারা হার্ডকোর পলিটিক্স করে, তাদের চিন্তাতে হয়তো পরিবর্তন আসেনি, কিন্তু যারা ভোটার, তাদের চিন্তাতে হয়তো দেখা যাবে যে, আপনি দেখতে পারবেন যে পরিবর্তন এসেছে। তারা এখন হয়তো ব্যক্তির উপর নির্ভর করবে, এলাকার উপরে চিন্তা করবে যে আমার এলাকার মানুষটার জন্য দিতে, এইভাবে এলাকা ভিত্তিক, যে এই এলাকায় কে আছে, এটা যে সে আমাদের দলেরই হোক। এলাকা ভিত্তিক হবে। আবার ব্যক্তিরও চিন্তা যে যে এই মানুষটা ভালো, এই মানুষটার কাছে নিরাপদ থাকবে। এরকম ভাগ করে ভোট ভাগ হবে খুব সম্ভবত এবার। এটা কিন্তু একটা সুন্দর বিশ্লেষণ করেছেন কাকুন রেজা। আম, যেই এখন তাদের একটা সংখ্যক এইভাবেই যাবে, এটা একটা ভালো দিক। তো ফরিদা ইয়াসমিন, আমি কিছু যদি কিছু হয়তো, কিছু যারা মানে একেবারে হার্ডকোর পার্টি না, ওদের পলিটিক্স তো করে। আমরা, ওরা তো মানে মানে হ্যাঁ, এদের সাথে তো এটা আমরা খুব কম্পেয়ার পারি না। এইটা খুব বেশি হলে শতকরা আপনার 4-5 ভাগ এই পর্যন্তই। এক্স্যাক্টলি, ওরা ওরা আসলে কোনো অবস্থাতেই তাদের মত কিংবা আদর্শ পরিবর্তন করবে না, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু যে সাধারণ ভোটারদের যে ভাগাভাগির কথাটা বললেন, এখন আমার মনে হয় যে এটা অনেকের জন্য ভালো হয়েছে, এটা অনেকে বোঝার জন্য সুবিধা। ফরিদা ইয়াসমিন, আপনি আছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি আছি। আমার কাছে ভালো লাগলো বিশ্লেষণটা। আসলে তো এটাই হবে। সাধারণ ভোটার যারা, তারা তো আর হারিয়ে যাবেন না, তারা তো ভোট দিবেন। তো কাকুন ভাই, এবার আমি যে প্রশ্নটা করছি যে জুলাই সনদ এবং গণভোট নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক দলগুলো সিদ্ধান্তে আসতে পারেনি এখনো। না না, তো এখন এখন একটা একটা 15ই অক্টোবর বোধহয় জুলাই সনদ ঘোষণা হতে যাচ্ছে, এরকম একটা আর, ইয়ে গণমাধ্যম এমনটাই জানিয়েছে যে আমরা সবাই মানে ঐক্যমতে পৌঁছেছে যেন 15ই অক্টোবরে জুলাই সনদ স্বাক্ষর হতে যাচ্ছে আর কি, সব দলের ইয়েতে। হুম, হ্যাঁ, এখানে রাশেদ খান মেনন বলছেন যে এখনো মত পার্থক্য দেখা যাচ্ছে। তো রাশেদ এই প্রধান। অবস্থায় আরো 1 মাসও যদি আলোচনা চলে, তবু কোনোভাবে আমরা সিদ্ধান্তে আসতে পারবো না, আসলে কি তাই? সিদ্ধান্ত আমি বললাম, আপনি এটা এটা বোধহয় আপনারা মানে আপডেট না, কালকের মানে গতকালের, আজ যেটা গতকালের বললেন যে অক্টোবরের 15 তারিখে হবে। 15ই অক্টোবরে হুম, হুম। সনদের ঘোষণা স্বাক্ষর হতে যাচ্ছে আর কি, সব দলে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, জুলাই সনদে কি থাকতে পারে কাকুন রেজা? জুলাই সনদ তো আসলে কি? আমাদের বিপ্লবের স্বীকৃতি। রাইট। আমি আসলে বিপ্লব বলি, সবাই গণ অভ্যুত্থান বলে, আমি কিন্তু আমি সবসময় বিপ্লব, রেভলিউশন বলে এসেছি। আহ, আহ, মাঝখানে এনসিপি ডায়াসপোরার যে দিলশানা পারুল আছে, তার একটা কথা ছিল যে তাদের গণ অভ্যুত্থান তারা কেন বলে, এরকম একটা ব্যাখ্যা ছিল তার। গণ অভ্যুত্থান বলার অর্থ হলো তাদের নাকি এতে চাহিদা কম থাকে। আমি জানি না এনসিপির মতো একটা দল যে বিপ্লবকে ধারণ করেই, যার জন্ম জুলাই রেভলিউশনকে ধারণ করে, সে কেন রেভলিউশন থেকে, তারই একজন স্টেক হোল্ডার, কেন এটাকে গণ অভ্যুত্থানের দিকে যাচ্ছে? হ্যাঁ, আমরা বিপ্লব বলি যে আমরা বিপ্লবী সরকার গঠন করতে পারি না, বিপ্লবের একটা পার্টে হয়তো আমরা ব্যর্থ হয়েছি, কিন্তু সেটাকে আমি ব্যর্থ, এই একটা পার্টে ব্যর্থ হয়েছি বলে আরেকটা পার্টকে অস্বীকার করি কিভাবে? আমি বুঝি না এটা। তো ওদের এখনো বয়স কম, অভিজ্ঞতা কম।
না না, বয়স বয়স কম নাই, এটা তো এটা বুঝতে হবে যে এই রেভুলেশন যদি আমি ধারণ না করতে পারি, আমার চিন্তায় যদি এই রেভুলেশনটাকে আমি গণ অভ্যুত্থানে নামিয়ে আনি, রেভুলেশনের জায়গায় অভ্যুত্থানের কথাটা বলি, তো গণ আমরা অভ্যুত্থানের এর আগেও বোধহয় আপনাদের সাথে আলোচনায় আমি অভ্যুত্থান আর রেভুলেশন রেভুলেশন রাইট, বিপ্লব আর অভ্যুত্থানের পার্থক্য একটু বলেছিলাম। হ্যাঁ, তো এই রেভলিউশনে তো সবকিছু ভেঙে চুরে গিয়েছিল, প্রতিটা ইয়া কাঠামোই ভেঙে পড়েছিল। আপনার পুলিশ প্রশাসন বলেন, জনপ্রশাসন বলেন, মিলিটারি বলেন, সব প্রশাসনই ভেঙে পড়েছিল। আপনি দেখেন যে 5 জন ডিজিএফ এর 5 জনের সাবেক কর্মকর্তা, 73 জনের মতো বোধহয় বর্তমান সাবেক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। অর্থাৎ এইটা তো রেভলিউশন ছিল, আমি এটাকে কেন গণ অভ্যুত্থানে নামিয়ে আনবো? সেটাই। আমি দেখলাম যে আমাদের প্রবাসীদের কেউ কেউ ওরা বলছেন এবং লিখছেন যে আহ, এই জুলাই সনদে প্রবাসীদের অবদান থাকতে হবে। তো বিষয়টা আমার কাছে একটু অস্পষ্ট মনে হলো যে মানে এখানে আপনি একটা কথা, প্রবাসীদের ভোটের অধিকারের কথা, কিন্তু ভোটের বা অধিকার বা প্রবাসীরা ভোট দিতে পারবেন এটা কিন্তু মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে আছে। তো রাইট, প্রবাসীদের অধিকার, প্রবাসীদের সবচেয়ে বড় চাওয়াটাই সম্ভবত ছিল যে আপনার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া আর কি। রাইট, তো সেটা হতে যাচ্ছে। এবং প্রবাসীদের যে রেমিটেন্স যোদ্ধা হিসাবে এই রেভলিউশন স্বীকার করে নিয়েছে, দেশের মানুষ স্বীকৃতি স্বীকার করে নিয়েছে যে আপনারা যারা প্রবাসে আছেন তারা এই রেভলিউশনের একটা বড় স্টেক হোল্ডার, বড় অংশীজন। এই আপনাদের যে শাটডাউন কর্মসূচি ছিল, রেমিটেন্স শাটডাউন কর্মসূচি, এইটা এই রেভলিউশনের চলাকালীন সময়ে মারাত্মক একটা আহ, উপকরণ ছিল যে এটাকে সফল করার লক্ষ্যে। আমরা সার্থক হতে পারিনি, কিন্তু সফল তো হয়েছি। সফল করার লক্ষ্যে, সার্থক হলে যদি আমরা বিপ্লবী সরকার গঠন করতে পারতাম তাহলে সার্থকের কথা চলে আসতো যে আমরা সার্থক হতে পেরেছি। কিন্তু আমরা একটা পার্টে সফল তো হয়েছি। আমাদের সফল হয়েছে যে আমরা এখন একটা গণতান্ত্রিক, আর যাই পাই, একটা গণতান্ত্রিক পরিবেশ পাচ্ছি, যে কথা বলার সুযোগ পাচ্ছি, জান ও জবানের স্বাধীনতা পেয়েছি। এটাই আমাদের পাওয়া আর কি। এবং প্রবাসীদের যে জায়গাটা আমরা স্বীকৃতি দিচ্ছি, প্রবাসীরা যে আমাদের একটা পার্ট, আমাদের, তারা যে এখন বাইরে নাই, প্রবাসের থেকেও যে আমাদের একেবারে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত, সেটা কিন্তু এই রেভলিউশন স্বীকৃতি দিয়েছে। আমাদের এই সময়টাতে কার্কনরে যে আমরা আমার কাছের মানুষদেরও, আমি এমনও মানুষ আছে যারা প্রবাসে দেখা যায় যে তাদের প্রতি সপ্তাহে একটা অ্যামাউন্ট পাঠাতে হয় পরিবারে ডাল ভাতের জন্য। এমনও ফ্যামিলি আছে যাদের প্রতি মাসে দিতে হয়, এবং চিকিৎসা খরচ দিতে হয় প্রতি সপ্তাহে, তাদের ইনসুলিনের দরকার হয় 800 টাকার। বাংলাদেশে তো এইরকম অনেক নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারগুলো আছে যাদের নিয়মিত পাঠানোটা খুব জরুরি। ওই মানুষগুলোকেও আমরা এই জুলাইতে দেখেছি যে তারা তাদের ফ্যামিলির সেই খাদ্য, চিকিৎসা এটাকে ধরে রাখছে। এবং ওরা মানে বলছে যে কোনোভাবে তোমরা কোনোভাবে ম্যানেজ করো, এই মুহূর্তে আমরা টোটাল শাটডাউন, আমরা পাঠাবো না। তো এই 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 যে জিনিসগুলো, স্যাক্রিফাইসটা কিন্তু, এই স্যাক্রিফাইস এটা অনেক বড় স্যাক্রিফাইস, যে তারা রাইট, পরিবারের অসুবিধার কথা চিন্তা করেও দেশকে পরিবারের থেকে এগিয়ে রেখেছে। এই যে রাইট। যে কথাটা থাকে যে ব্যক্তির থেকে দল বড়, দল থেকে দেশ বড়, এই দেশের চিন্তাটা যে করেছে প্রবাসীরা, এটা আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি, এবং প্রবাসীদের এটা আমরা স্যালুট জানাই। ডেফিনেটলি। এবং এটা এটা প্রবাসীদের এই ব্যাপারে আন্তরিকতার কোনোই অভাব ছিল না। এই ব্যাপারে প্রবাসীরা একদম। একদমই সফল ছিল। রীতা, আরো কিছু? না, আপনি কন্টিনিউ করেন। ওকে, থ্যাংক ইউ রীতা, থ্যাংক ইউ কাকন ভাই। তো আমরা চলে যাচ্ছি এবারে বাংলাদেশের অর্থনীতির দিকে। বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি কতটা সেটা আমরা জানতে চাই। যেমন অক্টোবরের প্রথম 7 দিনে দেশের রেমিটান্স এসেছে 69 কোটি 20 লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে 9 কোটি 88 লাখ ডলার রেমিটেন্স। এই পরিসংখ্যান বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই ইতিবাচক এবং শক্তিশালী লক্ষণ। তবে এই প্রবাহ কি আমদানি বিল পরিশোধ করে এবং বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কা সামলানোর জন্য কি যথেষ্ট বলে মনে করছেন? দেখেন ফরিদা আপা, অর্থনীতির কথা যদি বলি তাহলে 26-এ আমাদের একটা অনেক বড় চ্যালেঞ্জ আছে সামনে। আমাদের সামনের বছরে অনেক বড় একটা চ্যালেঞ্জ আছে। তবে খুব সংক্ষিপ্ত, আমি অর্থনীতির মানুষ না, অর্থনীতি খুব ভালো বুঝি না।
তবু তাও বলি যে আপনি গতকালকের গণমাধ্যম যদি দেখেন, তখন দেখবেন বিশ্ব ব্যাংক বলছে যে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। গতকালকের গণমাধ্যম যদি আপনি দেখেন, বিশ্ব ব্যাংক বলছে যে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। এটুকু কিন্তু যথেষ্ট যে আমরা আমরা দাঁড়াচ্ছি। হ্যাঁ, যদিও আশা আমি 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 যদি বিপ্লব পরবর্তী অন্যান্য দেশের দিকে চেক, যে আমাদের মানে আগের দেশ, যে আমাদের আগে হয়ে গেছে সাউথ এশিয়া, শ্রীলঙ্কাতে 1 বছরের মধ্যে কিন্তু অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু আমরা হয়তো সেইভাবে ঘুরে দাঁড়াতে পারিনি, কিন্তু তারপরেও কিন্তু বিশ্বব্যাংক বলছে যে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। এটা এক কথাতেই জবাব হয়ে যায় এটা। আমাদের জন্য অনেক অনেক বড় আশার কথা। বিশ্বব্যাংক যখন বলে যে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, আমরাও খুব আশান্বিত হয়ে সেদিকে তাকিয়ে থাকি। অনেক ধন্যবাদ কাকন রেজা। আহ এবার যাচ্ছি আর একটা অন্য বিষয়ে। যেমন প্রথম আলোর এক রিপোর্টে দেখতে পেলাম, এক সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন যে অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়ে নিয়েছেন অথবা গণ অভ্যুত্থানের সঙ্গে বিট্রে করেছে, প্রতারণা করেছে। উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজও করে ফেলেছে। তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছে। যখন সময় আসবে তখন আমরা এদের নাম উন্মুক্ত করব। নাহিদ ইসলামের এই ক্ষোভের কারণ কি বলে আপনি মনে করেন? কিন্তু আপনি এখানে যদি একটু কথা বলি, আপনি এটা খেয়াল করবেন, যখন উপদেষ্টা পরিষদ গঠিত হলো, এমন একটা পরিবেশে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে যে একটা তাৎক্ষণিক, যে একটা মানে সদ্য স্বাধীন দেশ বলা যায় তখন, বাংলাদেশ টু যেটা বলা হয়, সদ্য স্বাধীন দেশ। তখন হঠাৎ করে একটা উপদেষ্টা পরিষদ, তখন সব দলের কাছে মত চাওয়া হয়েছিল, মতামত চাওয়া হয়েছিল, তাদের মত অনুযায়ী উপদেষ্টা কিন্তু হয়েছে। অতএব এখানে তো দলীয় লিয়াজও কিছুটা থাকবেই, প্রথম থেকেই তো ছিল, স্বীকার করে নেওয়াই তো উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে, এই লিয়াজটা তো ছিল। প্রতারণার কথা আসলে এটা 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 ওই একটু আগে রীতা যে কথাটা বললো যে তাদের অভিজ্ঞতা কম, নাহিদরা তরুণ, চিন্তায় খুবই শার্প, কিন্তু তাদের একটা ক্ষোভেরও কারণ আছে। আমি বলি যে 1 বছরের মধ্যে আমাদের যে বিভক্তি দেখা দিয়েছে, আমাদের যে সম্মুখ সারির যোদ্ধারা যারা ছিল বিপ্লবের, তাদের নিয়ে কথা উঠছে। একটা জিনিস তো অস্বীকার করার উপায় নেই, যে তারা ছিল বলেই আজকে যে আপনার সাথে সামনে বসে কথা বলছি। এই কথা বলার জন্য তো আমার নিজের ছেলেকেও হারাতে হয়েছে, তো আমরা তো কথা বলতে পারছি। তো ওদের অস্বীকার করার তো আমাদের একটা যে টেন্ডেন্সি ছিল, আছে এখনো, এখনো আছে। আমি বারবার বলি যে যারা ব্যর্থ হয়েছিলেন, গত 17 বছরে যারা ব্যর্থ হয়েছিলেন, তাদের মধ্যে একটা জেলাসি কাজ করছে, ঈর্ষা কাজ করছে। এই ঈর্ষার থেকেই এই যারা একটু বয়সে তরুণ, তাদের, যারা একটু আমরা বৃদ্ধ বয়স্ক আছি, তারা হয়তো মেনে নিতে পারছে না যে তারা এটা ঘটিয়ে ফেলেছে, আমরা ব্যর্থ হয়েছি। সেখান থেকেই তাদের প্রতি এক ধরনের উপেক্ষা করার আহ, একটা ধরন দেখতে পাচ্ছিলাম আমরা দীর্ঘদিন থেকে। সেই থেকে নাহিদদের হয়তো একটা ক্ষোভের জন্ম নিয়েছে। নাহিদদের মতো যারা আছে, সার্জিস বলেন, হাসনাত বলেন, আক্তার বলেন, তো সবাই তরুণ, তাদের তো ক্ষোভ থাকা স্বাভাবিক। যে তারা তো বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল, আমরা তো পেতে দিতে পারিনি। আমরা তো আমাদের বুকটা সেই রাইফেলের সামনে পেতে দিতে পারিনি, যেখানে নির্দেশ দেওয়া হয়েছিল প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের, হুম। একেবারে সবাইকে মানে হত্যা করার একটা নির্দেশ দেওয়া হয়েছিল। সেই হত্যার নির্দেশের সামনে, বুলেটের সামনে তারা তো বুক পেতে দিয়েছিল, আমরা পেতে দিতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা, এই ব্যর্থতাটা মেনে নিতে হবে। মেনে নেওয়া নিয়ে যদি ওদের উপরে সবকিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে তাদের তো খুব থাকবেই। তারা তরুণ, কিছুটা তো ভুল থাকবেই, তারা হয়তো চিন্তায় আমাদের থেকে অনেক কিছুতে এগিয়ে আছে, কিন্তু অভিজ্ঞতার ব্যাপারটাও তো আছে। কিভাবে এই সময় ম্যানেজ করা যায়, এই রাজনীতিকে কিভাবে ম্যানেজ করা যায়, সেই ক্ষেত্রে তাদের কিছুটা ভুলভ্রান্তি থাকবে। এইটাকে খুব বেশি ধরে যদি কেউ চিন্তা করে, তাহলে মনে হয় যে স্পেস দেওয়ার যে কথাটা আসে, যে ইনক্লুসিভ বাংলাদেশ, অংশীজনের বাংলাদেশ, অংশীদারিত্বমূলক বাংলাদেশ, এই থেকে আমরা পিছিয়ে আসবো ফরিদা আপা। আরেকটা জিনিস কাকুন রেজা, আমি যদি ভুল না হয়ে থাকি সম্ভবত
যখন জুলাই বিপ্লবটা শুরু হয়, ওদের ওদের যে সমন্বয়ক কিংবা ওরা যে একটা কমিটি গঠন করে কিংবা একটা পরিকল্পনা করে, সেইখানে আমার জানা মতে নাহিদ ইসলামই ছিল যিনি আম, লিখিত স্বাক্ষর দিয়েছিলেন এই বিপ্লবের ঘোষণায়। আমি কি ভুল বলছি? এটা না নাহিদ না না, নাহিদ এটা ইসলামই এটা ছিল। তো এটা ক্লিয়ার যে প্রথম যদি কেউ যদি ফ্যাসিজম ফিরে আসে আবার, প্রথম যদি কেউ নাহিদকে সবার আগে ধরতো কিন্তু, প্রতিহিংসার শিকার যদি হয়, প্রথম নাহিদ হবে, কারণ নাহিদই। নাহিদ হবে। হ্যাঁ, এবং নাহিদকে যথেষ্ট অত্যাচারও করা হয়েছিল। তখন কিন্তু অন্য কেউ স্বাক্ষর করেনি, অন্য কেউ স্বাক্ষর করেনি, নাহিদ ইসলাম প্রথম যে যে স্বাক্ষর করলো। আমরা তো আমরা যদি সেই আজকে সেই ক্ষেত্রে বলি, আমরা সেই ক্ষেত্রেই বলি নাহিদদের অনেক ভুল আছে, ভুল থাকবে। রাজনীতিতে কি আমাদের যারা বড় দলগুলো আছে তাদের ভুল নেই? হ্যাঁ, অসংখ্য of ভুল course, আছে। ভুল যদি না থাকতো তাহলে 17 বছর ফ্যাসিজম টিকে থাকতে পারে না। তা নাহিদদেরও ভুল আছে। এই সেদিন জন্ম নেওয়া একটা দলকে, যার বয়স 9 মাসও হয়নি, 8 মাস বোধ হয়, সেদিন জন্ম নেওয়া একটা দলকে যদি আমরা এইভাবে চেপে ধরি যে এত ভুল, হ্যাঁ, তারা কারা? নেতৃত্বে আছে সবাই তরুণরা। এখন আমরা কারো কোনো প্রায় 54 বছর বয়স হয়েছে কারো দলের, কারো আরো বেশি হয়েছে, কারো 30 বছর হয়েছে। এই দলগুলি যদি এই 9 মাসের একটা দলকে খুব বেশি চেপে ধরি, তাহলে খুব বুদ্ধিমানের মানে বুদ্ধিমত্তার ওরা পরিচয় তো দেওয়া হবে সাপোর্ট আমার মনে হয়। পাচ্ছে না, ওরা সাপোর্ট পাচ্ছে না। এইটা এইটা আসলে আমাদের যে আমি তো শ্রীলঙ্কার কথা সেই জন্যই বললাম, শ্রীলঙ্কা এত দ্রুত ব্যাক করেছে এই কারণে যে তারা একটা বড় অংশ এক ছিল, তারা বিপ্লবটাকে ধারণ করতে পেরেছিল। তো আমাদের যে রেভুলেশন পরবর্তী সময়ে দেখেন, আমরা রেভুলেশনকে বাদ দিয়ে ক্ষমতাকে প্রাধান্য দিয়েছি, বিপ্লবকে বাদ দিয়ে ক্ষমতাকে প্রাধান্য দিয়েছি। আমাদের তো এরকম হতে পারতো যে আমরা সবগুলো দলের সমন্বয়ে বসে যে না, আমাদের সংস্কার হোক, বিচার হোক, আচ্ছা আমরাও দলগুলো গোছাই। আমাদের দলগুলো কি গোছানো আছে? প্রতিটা দলের মধ্যেই দেখেন, বড় দলগুলো দিকে তাকান, কিছুটা বিভক্তি তো আছেই, হয়তো জামাতেরটা বোঝা যায় না, কিন্তু বিভক্তি তো আছে। বিএনপি যেহেতু মধ্যপন্থী একটা দল, ক্যাডার ভিত্তিক দল না, রাজনৈতিক যে ক্যাডার ভিত্তিক যে রাজনীতি সেটা বিএনপির মধ্যে নাই, মধ্যপন্থী একটা দল, যারা বামপন্থীদের ভাষায় বুর্জোয়াদের একটা দল, সেখানে হয়তো বিভক্তি প্রকাশ্য হচ্ছে, প্রকাশ্য আছে, কিন্তু দল আমরা কিন্তু গুছিয়ে নেওয়ার সময় পাইনি। এই 17 বছর ফ্যাসিজমের চাপের মুখে পড়ে বিএনপি বলেন, জামাত বলেন, অন্যান্য দলগুলি যারা আছে সবগুলো, যারা ফ্যাসিজম বিরোধী, যারা বাংলাদেশপন্থী বলি এখন আমি, যেটা যাদের বাংলাদেশপন্থী যতগুলো রাজনৈতিক দল আছে সবগুলোই একটা চাপের মধ্যে ছিল, যার ফলে নিজস্ব অনেক দলেরই, বিএনপির মতো একটা বড় দল অনেক সময় সম্মেলন করতে পারেনি, তাদের কাউন্সিল করতে পারেনি। কি কারণে কাউন্সিল করতে পারেনি? কারণ সবাইকে তো পালিয়ে থাকতে হয়েছে। আপনি কাউন্সিল করার সময় কোথায়? তারা মিটিং করতে পারেনি, বসতে পারেনি। বসলেই সেই ষড়যন্ত্রের অভিযোগে পুলিশ এসে ধরে নিয়ে গিয়েছে। জামাতের কথা তো বলা যায় না, যে নাশকতার ষড়যন্ত্র করছে। এই যে যে একটা অবস্থা, এই অবস্থায় দলগুলো সংগঠিত হতে পারেনি, নিজেদের মধ্যে গণতান্ত্রিক রাজনৈতিক যে চর্চাটা সেটা করতে পারেনি গত 10 দশকে। কিন্তু সুযোগ বিএনপি ছিল কিন্তু যে এখনো কিন্তু গুছাতে পারছে না, অথচ বিএনপি এই এখন একটা সুযোগটা ছিল, শক্তিশালী দল। আমি সেটাই বলছি যে এই সুযোগটা ছিল সবগুলো দলেরই, শুধু বিএনপি না, ছোট দলগুলি যারা আছে তারাও গুছিয়ে নেওয়ার একটা সময় ছিল। কিন্তু এই সময়টা মনে হয় আমি দলের সবাইকে না, দলের কিছু কিছু মানুষের মানে অন্ধ ক্ষমতার মোহের কারণে এই সুযোগটা থেকে দলগুলো বোধহয় নিজেরা বঞ্চিত করেছে। যার এই সমস্যাটা কিন্তু সামনে পড়তে হবে দলগুলো। রাইট। আপনি নিশ্চিত থাকেন প্রতিটা দলকেই এই যে যে সুযোগটা তারা সদ্ব্যবহার করতে পারলো না, সময়টার সদ্ব্যবহার করতে পারলো না, এটা কিন্তু আপনার আহ, আগামী দুই খুবই থেকে তিন আফসোসের বছরের একটা মধ্যে, কথা। এইটা 2 থেকে 3 বছরের মধ্যেই এর যে ব্যাকফায়ারটা, এটা আপনারা দেখতে পারবেন, এটা নিশ্চিত থাকতে পারেন। ওরা আসলে মানে এত যেই জায়গার মধ্যে 16 বছরের স্বৈর শাসনের পতন হলো, ডক্টর ইউনূসের মতো একটা লোক দেশে আসলো, কত সুযোগ ছিল। ওরা তো এনসিপি তো খুবই ছোট একটা দল মাত্র, তারা জয়েন করেছে। এর বাইরে বিএনপির অনেক কিছু করার সুযোগ ছিল, কিন্তু তাদের নিজেদের দলের মধ্যেই মারামারি ঝগড়া কাটাকাটি তো একের পর এক চলছে। ফরিদ ইসমান, আমি আরেকটু সময় নেব আপনার কাছে, কারণ এটা সম্পর্কে যদি একটু বলতেন। আমাদের এখন বর্তমানে দেখা যাচ্ছে যে শিরোনামগুলোতে হট টপিক হচ্ছে এই মুহূর্তে ডিজিএফআই এর সাবেক 5 ডিজির বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা,
আসলে এইটা একটু মনে হয় যে আমাদের সাধারণ মানুষ আমরা যারা আমাদের অনেককেই আতঙ্ক করছে। আমরা মনে করছি যে যেমন গতকালকে দেখলাম একজন ফেসবুকে লিখেছেন যে এটার পরিণতি না কি হতে যায়, সব সেনাবাহিনী হয়তো সরকারের বিরুদ্ধে চলে গিয়ে একটা ভয়ানক কিছু ঘটাতে পারে। আসলে কি হতে যাচ্ছে, কিংবা একটু যদি বলেন। এই ব্যাপারগুলো খুব টাচি। এই ব্যাপারগুলো খুব খুব টাচি। এটা এটা আমাদের রাষ্ট্রের ডিপ স্টেটের সাথে সম্পর্কিত। সব কথা সবখানেই বলা যায় না। আমাদের কিছু কথার মধ্যে আমাদের রাষ্ট্রের যেটা নিরাপত্তার ব্যাপারগুলো সেটা চিন্তা করে কথা বলতে হয়। তবে এইটুক বলি আপনাকে, ডিজিএফআই এর কর্মকর্তারা কিন্তু আগেও এখনো জেল খাটছেন। সাবেক সেই বিএনপি জোট সরকারের আমলে যিনি ডিজিএফআই এর প্রধান ছিলেন, মেজর জেনারেল রুমি বোধহয়, এবং এনএসআই এর যিনি প্রধান ছিলেন, তারা এখনো কিন্তু তারা শাস্তি ভোগ করছেন। আচ্ছা। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তার পরপরই দুজনকে, তাপসের উপর বোমা হামলার অভিযোগে ডিজিএফআই এর দুজন কর্মকর্তাকে, উচ্চপদস্থ দুজন কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তো এইগুলো তো আগের থেকেই হয়ে এসেছে। এখন যারা নতুন করে অনেকে অনেক কিছু আবিষ্কার করছেন, তারা কিন্তু অতীতকে দেখছেন না, পেছন থেকে তাকিয়ে দেখছেন না। তারা অনেকে যে এক টক শো ব্যক্তিত্বকে দেখলাম, তিনি হঠাৎ করে সুশীল সেজেছেন। তিনি এর আগে মানে ফ্যাসিজমের ফ্যাসিস্ট সুপ্রিমোর কাছে আহ, কি আহুতি দিতেন, রাইট। স্তাবকতা করতেন। এখন তিনি প্রচন্ড রকম মানে ভোকাল হয়েছেন। তার মনে হচ্ছে যে অতীতে আর কিছু হয়নি, এই সময়টাই হচ্ছে। এটা হয়েছে সব সময়। আপনি অপরাধ করলে বিচারের সম্মুখীন হতে হবে। ডেফিনেটলি। এটাই অনেক অপরাধ না ধন্যবাদ। করেও বিচারের সম্মুখীন হতে হয়েছে অতীতে। সেই দৃশ্যটা তারা ভুলে গেছেন। এখন তাদের মনে হচ্ছে যে না, সেটা বোধহয় তারা ইরেজ করে দিয়েছেন মাথার থেকে। আমরা যেমন কম্পিউটারের হার্ড ডিস্ক ফরমেট করে দেই, এরকম এটা আমরা রিসেট। প্রয়োজনে করি, আমাদের প্রয়োজনে আমরা করি, আবার আবার এটাকে কি হ্যাঁ, বলে, রাইট। আবার এটাকে আপডেট করি। প্রয়োজনে আমরা ইরেজ করি, প্রয়োজন আপডেট করি। রাজনীতি এরা ইয়াসমিন, আপনি এরা বলেন। আপডেট করছে না তো, এরা তো ইরেজই করছে। আমরা আমরা যখন করি তখন আমাদের ডাটাগুলো আরেক জায়গায় রেখে তারপর আমার ফোনটাকে হয়তো ফরম্যাট করি। কিন্তু তারা ডাটা সহই ফরম্যাট করে দিয়েছে। তাদের অতীত বলতে এখন আর কিছু নাই। এখন সময়টাই তারা মারাত্মক রকম গণতন্ত্রকামী, মারাত্মক রকম সুশীল, মারাত্মক রকম মানবাধিকার বিশারদ। ভয়াবহ অবস্থা একটা এদের। এই আচ্ছা। অংশটার এদের চেহারা দেখলে মাঝে 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 আমার মানে ঘৃণা হয় যে এরা এরা যে কতটুক মানে নিচে নামতে পারে, কতটুক চিন্তায় নিচে নামতে পারে, কতটুক তার নিজের মানে কতটুকু নিজের যে বিতর্কের জায়গাটা, নিজের আগের অবস্থান এখনের অবস্থান নিয়ে যে বিতর্ক, এই নির্লজ্জতা, যে নির্লজ্জ ভাবে বলে, লজ্জাটাও এদের নেই। এটা সেটাই কথা। আমি আপনাদের কাকন রেজা, আমি একটু দর্শকদের পক্ষ থেকে অনেকগুলো কমেন্ট আসছে, আমি একটু শেলি জামানের কমেন্টটা একটু পড়ি। শেলি জামান আজকে অনেকদিন পর এসেছেন। উনি লিখেছেন, শেলি জামান খান লিখেছেন, কাকন ভাই আপনার কথা শুনতে ভালো লাগছে। আমি তরুণদের পক্ষে, বুড়োদের কাছ থেকে জাতির আর কোনো কিছু পাওয়ার নেই। বাংলাদেশে পুরনো রাজনৈতিক নেতারা আমাদের বরাবরই হতাশ করেছেন। স্বাধীনতার পরে হাতে গোনা কয়েকজন বাদে কেউই দেশের স্বার্থে কাজ করেননি। এটা শেলিজামান খান লিখেছেন। সোহানা নাজনীন দেখছেন, শামসুল ফৌজি আপনাকে সালাম জানিয়েছেন। সোহানা নাজনীন বলেছেন চমৎকার উদাহরণ, আহ, কাকন ভাই শিয়ালের মাথা আর সিংহের লেজ। ঠিক তো। আরো কমেন্ট আছে। ফরিদা ইয়াসমিন, সম্ভবত আপনার আরো কিছু বলা থাকতে পারে। ধন্যবাদ রিতা। আমি কাকুন ভাই এবার যাচ্ছি আমাদের শারদীয় দুর্গা পূজা নিয়ে। শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপন করার জন্য মণ্ডপে এবার নিরাপত্তা ব্যবস্থা খুব শক্ত ছিল। সিসিটিভি ছিল, স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়েছিল। সেসব নিয়ে অনেক বিতর্ক রয়েছে। বলা হচ্ছে যে হিন্দু সম্প্রদায় কি তবে এদেশে অনিরাপদ? আপনি হ্যাঁ, কি তসলিমা নাসরিনের ভাষায় কথা বলছেন? তসলিমা হ্যাঁ, নাসরিনের প্রশ্নটা হ্যাঁ, ছিল তসলিমা নাসরিন যে বলছে প্রচন্ড নিরাপত্তা কেন? হ্যাঁ, তার নিরাপত্তা না দিলেও তার গায়ে লাগে, আবার প্রচন্ড হ্যাঁ, নিরাপত্তা দিলেও তাদের গায়ে লাগে। এত নিরাপত্তা দিতে হবে কেন? এর মানে কি দেশে হিন্দু বিদেশি জিহাদি জঙ্গির সংখ্যা প্রচন্ড বেশি? জি, বলে জি। কিছু। এটা 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 একটা খুবই হাস্যকর একটা ব্যাপার। তসলিমা নাসরিন আসলে না নিজেকে
এমন একটা অবস্থায় নিয়ে গিয়েছে যে তার প্রতিটা কথাই এখন হাস্যকর। হ্যাঁ, তার আমার তার মনে হয় তাকে কাকনরা যে তসলিমা নাসরিন, তাকে তসলিমা নাসরিন এখন আর মেইন স্ট্রিম আলোচনায় নাই। তসলিমা নাসরিন বাংলাদেশের মেইন স্ট্রিম আলোচনার কোনো বিষয় না। কিন্তু হ্যাঁ, তিনি কোনো এখন না এখন কোনো আপনি ভাবে আপনি আপনাকে পছন্দ করে কাকুন রাজা, আমার মনে হয়, কারণ আপনাদের তর্ক বিতর্ক প্রায় সময় থাকে। আমরা দেখি যে বিভিন্ন জাতীয় পত্রিকায়ও আপনি আর তসলিমা নাসরিন কিন্তু উপর নিচে প্রায় সময় থাকেন, আলোচনা করতে আমরা দেখি। না, এটা এটা আছে, কিন্তু তার যে ধরনটা, আপনি আপনি সে শিবলিঙ্গে পানি ঢালছে আবার ইসলাম বিদ্বেষে, তার ইসলাম ফোব। সে হয়তো জানেও না যে জাতিসংঘ যে ইসলাম ফোবের বিরুদ্ধে একটা দিবস ঘোষণা করেছে। হ্যাঁ, মানে এই যে ইসলাম বিদ্বেষটা এটা এমন পর্যায়ে নিয়ে গেছে যার ফলে জাতিসংঘ একটা ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে যে একটা দিবস ঘোষণা করতে বাধ্য হয়েছে জাতিসংঘ। এরকম একটা অবস্থা হয়েছে। অত এটা সেফ ইসলাম বিদ্বেষ, আর কিছু নাই এখানে। এখানে আপনার লিখলো যে, আরেকজনের দেখলাম আমি, আমার একটা লেখা আপনি হয়তো দেখেছেন, প্রথম আলো অথবা বাংলাদেশের কোনো কাগজে ছিল যে একজন লিখছেন যে ভক্তের থেকে মিলিটারি বেশি। আমি আমি তো এবার পূজা মণ্ডপে যা দেখেছি, আমি তো ভক্তদেরই দেখেছি, মিলিটারি তো কোথাও পূজা মণ্ডপের ভিতরে দেখিনি, যে ভিতরের কোথাও মিলিটারি। অথচ সে কমেন্ট করলেন যে তিনি একজন বাম ঘরানার মানুষ, তিনি কমেন্ট করলেন যে ভক্তের থেকে মিলিটারি বেশি। এই যে মানে আপনি দেখেন, এটা হলো ভারতের যে বয়ান, ভারত যে ন্যারেটিভটা তৈরি করছে যে রিপাবলিক বাংলার মহিউদ্দিন ঘোষ, এই জোকারটারে যেটা দেখেন, এই লাফিয়ে লাফিয়ে কথা বলে, জাস্ট জোকার আর কিছু না। কারণ সংবাদের পরিবেশন ওইভাবে হয় না, ওইটা যাত্রা মঞ্চ না। যাত্রার ঢং একটা, আপনি চিল্লায় কথা বলতে হবে, এটা এটা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যাত্রার ঢং যে জানাচ্ছেন সেই মহিউদ্দিন ঘোষ। তো এদের ন্যারেটিভ এরকম যে তারা অদ্ভুত কথা বলছে। এই যে দেখেন, ভারতীয় কিছু কিছু গণমাধ্যম প্রচার করছে বিভিন্ন জায়গার ছবি দিয়ে বা ভিডিও কেটে এনে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা এই যে এরা যারা বলছে, তসলিমা তো এখন ওই বয়ানেই কথা বলে, এবং আমাদের ভেতর থেকেও যারা বলছে তাদের সেই ভারতীয় বয়ান, ভারতীয় ন্যারেটিভটা তারা প্রচার করার চেষ্টা করছে। এর বাইরে আর কিছু না এখানে। কারণ এইবার পূজায় দেখেন একটা ইভটিজিং এর জায়গাও নাই, একটা ইভটিজিং এর যে একটা নারী নিগ্রহের জায়গা, নির্যাতনের জায়গা অনেক সময় আগের পূজায় দেখেছি এইগুলো ঘটছে। এইবার এত নির্বিঘ্ন হয়েছে যেখানে ইভটিজিংটাও হয়নি। তো যার এই জন্য যে এটা খুবই এবং একটা ইতিবাচক দিক। এবং এইবার মণ্ডপের সংখ্যা বেড়েছে অনেক। তো মানে এই ঈদ যে মুহূর্ত স্বতঃস্ফূর্ততা, এই যে জায়গাটা থেকে এটা এটা নিয়ে কথা বলা মানেই মানে এটা উদ্দেশ্যমূলক, ইন্টেনশনালি কথা বলা হচ্ছে। আপনি একটা ভালো জিনিসকে যখন খারাপ বলবেন তখন আপনার ভিতরে উদ্দেশ্য থাকবে। আর এই প্রতিটা কথাই হচ্ছে উদ্দেশ্য, আর উদ্দেশ্যটা হলো ভারতীয় বয়ান তৈরি করা। একটা জায়গায় ইসলাম ফোবের মাধ্যমে বা সাম্প্রদায়িকতার মাধ্যমে যদি ফ্যাসিজমের আবার পুনরুত্থান ঘটানো যেতে পারে, যে না আগে তো ভালো ছিল এখন খারাপ। এখন তো সেই আমরা তো বলছিলাম যে এরা হটে গেলে এইখানে ইসলাম আর কট্টরপন্থীরা, উগ্রপন্থীরা, জিহাদিরা জায়গা করে নেবে। এই যে দেখেন, এই কথাগুলো কিন্তু বারবার আসছে। অথচ দেখেন এই যে এই অবস্থাতে সবাই এবার এই জায়গাটার থেকে সাবধান ছিল যে না, এই এটা আমাদেরই রাখতে হবে যেন আমাদের এই বিপ্লবোত্তর পরিস্থিতিতে, রেভলিউশন পরবর্তী সময়ে যেন আমাদের এই দুর্নামটা কাঁধে না আসে। যেই দুর্নামটা আমাদের, আমাদের এক সেনা কর্মকর্তা বললেন যে পার্শ্ববর্তী দেশ বলা যাবে না। পার্শ্ববর্তী দেশ কি? এখন সরাসরি ভারত বলতে হবে। Right. তো আমরা ভারতের যে নেগেটিভটা ছিল সেই নেগেটিভটা আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আমাদের ভেতর থেকেও কেউ কেউ। ওই যে ঘরের শত্রু বিভীষণ, আমাদের অনেক বিভীষণ আছে এখন। এই বিভীষণরা আমাদের চেষ্টা করছে এই ন্যারেটিভটা আমাদের কাঁধে চাপিয়ে দেওয়ার জন্য। মানে কেন হলো না? গোলমাল হলে বলা যেত যে এটা হয়েছে সেটা হয়েছে, হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে, অত্যাচার করা হলো না, সেটাও সেটাও দোষের। সমস্যা আমাদের যে বিষয়টা হচ্ছে, যখন আমাদের একটা সম্প্রদায় নিরাপদে থাকে না, অনিরাপত্তায় থাকে, তখন আমরা সেটা নিয়ে প্রতিবাদ করি, কেন আমাদের উপর নির্যাতন হচ্ছে। যখন আমরা সেটা প্রতিরোধ করে তাদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করি, তখন সেটা একটা বিতর্কের কারণ হয়। কারণ রয়েছে আমাদের সময় শেষের দিকে, আমি আপনার কাছে একটা সাধারণ মানে নাগরিক হিসেবে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমিও তো সাধারণ সার্বিকভাবে, মানুষ। সার্বিকভাবে আমাদের মানে আমাদের যে সাধারণ জনগণ যারা দেখছেন, দর্শক দেখছেন, তাদের পক্ষ থেকে সেটা হচ্ছে যে সার্বিকভাবে আসলে আমাদের বাংলাদেশের মানুষগুলো
এই মুহূর্তে কেমন আছেন? আগের থেকে কিছুটা কি ভালো আছেন, মন্দ আছেন, কেমন আছেন তারা? প্রথম কথা বলি আমরা যত ভালোই থাকি, আমরা ভালো আছি বা খারাপ আছি, এইখানে খারাপ আছি, কথা বলার যে এটা, আপনাকে যদি একটা সব ভালো খাওয়া দেওয়া হয়, সবকিছু দেখা হয়, কিন্তু মুখটাকে বন্ধ রাখতে বলা হয়, আপনি কথা বলতে পারবেন না, তাহলে এই ভালো থাকার কোনো মূল্য নেই। রাইট। আমি আমার মতামত প্রকাশ করতে পারছি না যে আমি আরো ভালো থাকতে পারতাম, আমার এই ভালো ভালো না, আমি আরো ভালো থাকতে পারতাম, আমি আরো ডিজার্ভ করি আরো ভালো কিছু। তো এই জায়গাটার থেকে আমরা জবানের যে স্বাধীনতা, সাথে জানের স্বাধীনতা, যে আমার জবান খুললে যেন আমার জানটা নিরাপদ থাকে। আপনি খেয়াল করে দেখবেন, এই যে বাংলাদেশের যে টিভি চ্যানেলগুলিতে টক শোতে, এখন টক শোতে অনেক টিভি চ্যানেলই, এখানে তো অনেক সুপার উস্তম আছে, টিভি চ্যানেলের অনেক জায়গাতে এখন সুপার উস্তমরা বসে আছেন, যারা চেষ্টা করেন যে সেই আওয়ামী বয়ান ধারণ করেন, ভারতীয় বয়ান ধারণ করেন, বুকের ভিতর ফ্যাসিজম লুকিয়ে রাখেন, তাদেরকে প্রমোট করার চেষ্টা করছেন, যে তাদের সামনে আনতে, তারা যেন কথা বলার চেষ্টা করছেন। কথা কিন্তু তারা বলছেন, তাদের কিন্তু গ্রেপ্তার হতে হচ্ছে না, তাদের কিন্তু হুমকি আসছে না, তাদের সন্তান হারাতে হচ্ছে না নিজের কথা বলার জন্য, তাদের পিতা হারাতে হচ্ছে না নিজের কথা বলার জন্য। কনক সারোয়ার কথা বলতেন, তার বোনকে বাংলাদেশে গ্রেপ্তার করা হয়েছে, সে কি বিদেশে কথা বলে পর্যাপ্ত, তার। কি পরিমাণে টর্চার হ্যাঁ, করা হয়েছিল ওনার বোনকে? এরকম পরিস্থিতির সম্মুখীন কারো হতে হচ্ছে না, বলছেন কিন্তু খোলা বলছেন। আমি কি ডক্টর ইউনূস ব্যর্থ হয়েছেন, ডক্টর ইউনূস ইউসুফ সরকার বলা হচ্ছে, নানা ব্যঙ্গ করা হচ্ছে, নানাভাবে বলা হচ্ছে, এর কারণে সিকিউরিটি অ্যাক্টে মূর্তি কেউ বানানো গ্রেপ্তার হচ্ছে হচ্ছে না। ইন্ডিয়াতে। এটা আলাদা ব্যাপার, কিন্তু বাংলাদেশের ভিতর থেকে কথা বলা হচ্ছে, অনেক কথা বলা হচ্ছে, এবং প্রকাশ্যে টিভিতে বসে বলা হচ্ছে যে ব্যর্থতার কথা বলা হচ্ছে, এবং কেউ কি বলছেন যে না, আগে তার প্রমাণ করার চেষ্টা করছেন নানাভাবে যে আগে ভালো ছিলেন। যেমন একজন বললেন যে তারেক রহমান এবং খালেদা জিয়ার মামলায় তো আইনজীবী দাঁড়াতে বাধা দেওয়া হয়নি। যে ভদ্রলোক বললেন, সেই ভদ্রলোক যেখানে বেশি কথা বলছেন, সেইখানের জায়গা থেকেই অনেক যারা বুদ্ধিজীবী ছিল টক শোতে, যারা কথা বলতেন, বিশ্লেষক ছিলেন, রাজনৈতিক বিশ্লেষক, তাদের অঘোষিতভাবে, অলিখিতভাবে নিষিদ্ধ করা হয়েছিল। পিয়াস করিমের মতো মানুষ শহীদ মিনারে তার মরদেহ নেওয়া যায়নি। তো এই জায়গাটার থেকে যদি আমরা কথা বলি, এই জায়গাটার থেকে যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে জান এবং জবানের স্বাধীনতা এখন আছে। যে দেশের এখন সরকারকে সরাসরি প্রশ্ন করতে পারছে জনগণ, এটাই সমালোচনা করতে জবাবদিহিতার, পারছে, ক্ষোভ ঝাড়তে পারছে। জবাবদিহিতার কথা যখন থাকে, জবাবদিহিতার নিশ্চয়তা যখন থাকে, তখন সরকার কথা বলতে বাধ্য। আপনি দেখেন বর্তমান সরকার তার মন্তব্য সামাজিক মাধ্যম থেকে উঠিয়ে নিতে বাধ্য হয়েছে সমালোচনার মুখে। অর্থাৎ আমরা কথা বলতে পাচ্ছি, কথা বলা মানেই আমি প্রশ্ন ছুড়ে দেওয়া মানেই আমার উত্তরটা পাওয়ার আশা আছে। আমি প্রশ্নই করতে পারবো না, আমার স্থাবকতা করতে হবে, দাঁড়িয়ে বলতে হবে আপনি ছাড়া তো কেউ নাই। আচ্ছা, এই 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 জায়গা থেকে আমরা বেরিয়ে এসেছি, জান এবং জবানের স্বাধীনতা। এবং এটা যদি চলতে থাকে, আপনি এখন অনেকেই প্রশ্ন তুললেন যে রেভুলেশনের পরে আমরা কি পেলাম। আরে বাবা, তো আপনারা দেখুন, চেয়ে দেখেন ফরাসি বিপ্লবের পর কি হয়েছে, কত বছরে ফ্রান্স স্টেবল হয়েছে। এক এক যুগ লেগেছে তার মানে স্থিতিশীল হতে। প্রতিটা বিপ্লবের পরেই একটা ভাঙাচোরা সময় যায়, এই সময়টা তো দিতে হবে। আমরা আমাদের তো তাও অনেক ইতিহাসের জ্ঞান আছি। খুবই কম। হ্যাঁ, আমি আমি কিন্তু আমরা অতীত দেখি না, কেন জানি দেখি না, যে আমরা তুলনা করতে পারি না। আমরা মনে হচ্ছে যে না, আমরা 10 মিনিটেই সব ভালো হয়ে যাবে। এই 10 মিনিটে বা একদিনে যারা ভালো হওয়ার চিন্তা করেন, তারা আসলে খারাপ বলেই এই চিন্তাটা করেন। খারাপ, এই ভালো হওয়ার চিন্তা মানে আরো বেশি খারাপ হওয়ার চিন্তা। রিতা, ডেফিনেটলি। সুন্দর করে বললেন আপনি, কাকুন রেজা। তো ফরিদ ইয়াসমিন, আপনার আর কোনো প্রশ্ন আছে? আমাদের সময় আহ, কিন্তু শেষের দিকে। আপাতত প্রশ্ন নয়, দর্শকের কোনো প্রশ্ন কি আছে? না, এই মুহূর্তে দর্শকের আর কোনো প্রশ্ন নেই। আমরা শেষের দিকে। তো প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কাকন রেজার সাথে কথা বললাম। কাকন রেজা এমন এক ব্যক্তিত্ব, তার সাথে আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলে যেতে পারবো এবং খুব আনন্দের সাথে কথা বলবো এবং অনেক কিছু জানতে পারবো। কিন্তু আমাদের সময় সীমিত, সেজন্য
আমরা অনুষ্ঠান শেষ করছি, কিন্তু কাকুন্ডিজার সাথে কথা বলে আমরা যে আনন্দ পাই এবং যে যে কথাগুলো জানতে পারি, যে জ্ঞানের কথা বলেন, সামাজিকতার কথা বলেন, অর্থনীতির কথা বলেন, এটা আমরা শুধু জানতে পারি না, খুব আনন্দের সাথে জানতে পারি। এই জন্য কাকুন্ডিজাকে আমরা বারবার আনবো, বারবার আমরা ওনার কথা শুনবো এবং আপনারা উপভোগ করবেন। কাকুন্ডিজার এত গুণনী সাংবাদিক, কলামিস্ট, কবি, কিন্তু উনি সেভাবে নিজেকে উন্মোচন করেন না। আমি ছোট্ট দুটো লাইন বলছি, ওনার ছোট ছোট দুটো কয়েকটা ফরিদা কবিতা। ইয়াসমিনের খুবই ইচ্ছে যে কবি কাকুনরেজাকে নিয়ে উনি একদিন বসবেন। হ্যাঁ, যার এত সুন্দর আচ্ছা, কবিতা আছে। ফরিদা আপা, কবিতার কথাটা থাক, কারণ আমাদের দেশে কবিতা এক ধরনের কবি শব্দটা একটা গালিতে রূপান্তরিত হয়েছে। আমি অনেক জায়গাতেই বলি, সব জায়গাতেই বলি যে আমাদের কবিদের যে অবস্থা, অদ্ভুত সব কাজ কাণ্ড কারবার করে, তারা যে এক ধরনের এলিয়েন নিজেদের প্রমাণ করতে চায় সম্ভবত, যারা স্বাভাবিক মানুষ না, অস্বাভাবিক মানুষ, তাদের স্বাভাবিক কার্যক্রম থাকে না, এরকম চিন্তা করতে যায়, যার ফলে এই যে কবি শব্দটা আমাদের দেশে এক ধরনের গালিতে পরিণত হয়েছে। এটা থাক। তবে আমি মনে করি না যে সবার জন্য এটা গালিতে পরিণত হয়েছে। যখন একজন কবি লেখেন, পাখি তোমার পালকে লিখিয়ে নিষিদ্ধ তাবিজ, স্বপ্নের গাছ মাটি ফুঁড়ে যার বীজ, তার কবিতা তো কখনো গালি হবে না। সেই কবি আরো লিখেন, পাখি উড়ে যায়, পাখিরা যে প্রেম, ফেলে যাওয়া পালকে ঠিক জানলেন। প্রিয় দর্শক, আজকে এই যে ফেলে যাওয়া পালক, এতক্ষণ কথা বললাম, আমি জানি না আপনারা কি পেলেন। নিশ্চয়ই অনেক কিছু পেয়েছেন। একটু পরেই আপনারা ফেসবুকে লিখবেন, আমিও লিখব। আমরা সেই পালকগুলি দেখব যে আমরা কি পেলাম। সেই সোনালী পালকগুলো নিয়ে আমরা আরো কিছুদিন বসবো, কথা বলবো, আরেকটা অনুষ্ঠান দেখার জন্য। তো প্রিয় দর্শক, অনুষ্ঠান শেষের দিকে আবারও বলছি, আমাদের অনুষ্ঠানটি লাইক দিয়ে শেয়ার করে সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমরা অনুপ্রাণিত হব। আর সে বৃহস্পতিবার রাত 9টায় আবার দেখা হবে টক অফ দ্য উইক অনুষ্ঠানে। জীবন আনন্দের হোক, ভালোবাসার হোক। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।